রাজ্য সরকারের ভূমিকা আমরা দেখেছি। এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আপনি আপনার রাজ্যের সাধারণ নাগরিক হিসাবে কি বলবেন? ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদেরকে দেখছেন এই চ্যানেলে, তাদের প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা বলছি। আজকে সত্যি কথা বলতে কি, আমরা ভালো নেই, আমরা ভালো থাকছি না, আগামী দিনেও আমরা ভালো থাকবো না। তার কারণ হচ্ছে যে এডুকেশন আমরা পেয়েছি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন তারা যে এডুকেশন পাবে সেটা নিয়েই তাদের ভবিষ্যৎটা আগে যাবে। কিন্তু এই সরকারের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া। শিক্ষা ব্যবস্থা যদি পঙ্গু করতে না পারেন তাহলে উনি গদিতে বসে থাকতে পারবেন না। ভালো করে বুঝবেন, আপনার বাড়ির পাশে যে প্রাইমারি স্কুলটি আছেন সেখানে যদি একটা যোগ্য মেধাবী সম্পন্ন দিদিমণি বা মাস্টারমশাই আসেন, আমার আপনার বাচ্চা যাদেরকে আমরা আদিত্য বিল্ডা বা আরও বড় বড় ইনস্টিটিউট আমরা পড়াতে পারবো না। আমাদের মূল ভরসা হচ্ছে প্রাইমারি স্কুল, সরকারি স্কুল। আমরা নিজেরা সরকারি স্কুলে পড়েছি। সেই সময় যে মাস্টারমশাইগুলো ছিলেন অতীব দক্ষ যোগ্য মানুষ, আমরা তাদেরকে আজও দেখা হলে পায়ে প্রণাম করি আমরা। সেই সমাজটাকে যদি উনি ভাঙতে না পারেন উনি ক্ষমতা থাকতে পারবেন না। কেননা উনি বলবেন রামায়ণ লিখেছেন নজরুল ইসলাম, কিন্তু যিনি সত্যি সত্যি পড়েছেন তিনি তো বলবেন যে রামায়ণ অ্যাকচুয়ালি কে লিখেছেন। উনি যেটা বলবেন সেটা মানতে হবে, সেটা যাতে মানে। তাহলে কি হলো, উনি একটার পর একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে ওনার রাজত্বটা কায়েম করতে পারবেন। ঠিক এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই প্রচুর পরিমাণে টাকা নিয়ে যারা নিজেদের নাম ভালো করে লিখতে পারে না, যাদের কাছে খুব এগ্রেডেড সার্টিফিকেট নেই, যারা কিছু শেখেনি, সেরকম মাস্টারদেরকে পয়সার বিনিময়ে চাকরি দিয়ে এই ধরনের প্রাইমারি স্কুল হাই স্কুলে উনি ইনপুট করেছেন যাতে পরবর্তী প্রজন্মটা নষ্ট হয়ে যায়। ভেবে দেখুন, 11-র পরে যে সরকার এলো তারপর থেকে কতবার এসএসসি পরীক্ষা হলো, কতবার প্রাইমারি পরীক্ষা হলো, কতজন মানুষ নিয়োগ পেলেন, কতজন মানুষ স্কুলে গেলেন পড়াতে, যতজন বা এসছে তার মধ্য থেকে ম্যাক্সিমাম মানুষ অযোগ্য বলে নির্বাচিত হচ্ছে, তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন। এটা একদম দিনের আলোর মতন পরিষ্কার। তাই যদি না হবে তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী, গোটা রাজ্যের এডুকেশন সিস্টেমটা যার হাতে, সেই মন্ত্রী আজকে চুরির দায়ে প্রেসিডেন্সি জেল খাটছেন। যে এসএসসির মাধ্যমে যোগ্য ক্যান্ডিডেটদেরকে আলাদা করা হয়, যার উপরে দায়িত্ব ছিলেন এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উনিও আজকে জেলের ঘানি টানছেন। মানিক ভট্টাচার্য যার উপরে প্রাইমারি দায়িত্ব ছিলেন তিনিও কিন্তু জেলের ঘানি টানছেন, এখনও জেলে আছেন। আরও অনেক কর্তা ব্যক্তি আছেন যারা প্রচুর টাকার বিনিময়ে এই চাকরিটা পেয়েছেন। পাশাপাশি অনেক যোগ্য মানুষ আছেন। অ্যাকচুয়ালি মেধাবী মানুষের জন্ম হয় গরিবের ঘরেই। আমরা দেখেছি এপিজে আব্দুল কালাম, তার বাবা কি করতেন, তিনি কিভাবে বড় হয়েছেন। তো আমরা দেখেছি কারোর মা লোকের বাড়িতে এঁটো বাসনের মাজার কাজ করেছেন, সন্তানকে মানুষ করেছেন, চরম দারিদ্রতার মধ্য থেকে উঠে এসছেন, নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছেন এবং তারা 100% এফোর্ট করছে স্কুলে। আমি চিনি আমার বন্ধু, আমার গ্রামেরই বন্ধু, আমার গোসাইপুরে বাড়ি, আমার একটা বন্ধু, আমরা একসাথে টিউশন পড়াতাম। সে অনেক ভালো ছেলে, তার চাকরিটাও আজকে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই বন্ধুর মতো আরও অনেক ছেলে বা মেয়ে, ম্যাডাম, স্যার, ম্যাডাম, তাদের চাকরিটা আজকে নেই। এর দায়টা কার? এর দায়টা হচ্ছে এই অযোগ্য সরকারের। প্রশ্ন করবেন কিভাবে এই সরকার চাকরি থেকে তাদেরকে আউট করে দিলেন। চাকরি তো আউট করেছেন সুপ্রিম কোর্ট, কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। তাই যদি হতো, বাবরি মসজিদের যে রায় দিয়েছিলেন দেশের জনগণ সেটা মেনে নিয়েছিলেন, আজকেও মেনে নিতে বাধ্য। সুপ্রিম কোর্ট বলেছেন যে এই 26,000 অ্যাবাউট 26,000-এর চাকরি নেই। কিন্তু কেন নেই? বারবার হাইকোর্ট যখন রায় দিয়েছিল যে প্রায় 26,000 স্টুডেন্টের মাস্টারদের চাকরি থাকছে না, তার উপরে সুপ্রিম কোর্টে যখন গেল, সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে জানতে চেয়ে আপনি তালিকা দিন কারা চুরি করে এখানে চাকরি পেয়েছে, কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে। সেই আলাদাটা করতে পারেনি। এখানে না টিএমসির, সবথেকে বেশি অবদান টিএমসির এই আজকের এই কর্মকাণ্ডের জন্য। এখানে কংগ্রেসের কোনো ভূমিকা নেই, এখানে আইএসএফের কোনো ভূমিকা নেই, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই, এখানে কারোর কোনো ভূমিকা নেই। সবথেকে বড় ভূমিকা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের। জীবনে এত বেহায়া, এত নির্লজ্জ প্রধান মুখ্যমন্ত্রী আমি দেখিনি। যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল তারপরে উনি সাংবাদিক সম্মেলন করে খুব
কৌশলে দোষগুলো উনি ভাগ করে করে দিচ্ছেন। এটা বিকাশ রঞ্জনের দোষ, এটা সিপিএমের দোষ, এটা বিজেপির দোষ। একবার উনি বলছেন না যে এটা আমার দোষ। হ্যাঁ, আমার সরকার চুরি করেছে, 17 রকম পদ্ধতিতে চুরি হয়েছে এবং সেই চুরির দায়ে নেতারা বন্দি আছে এখনও। এটা অত্যন্ত সত্যি কথা। তবে মমতা ব্যানার্জি একটা জেনারেশনকে শেষ করে দিয়েছেন। আমি নিজে এমএ করে বিএড করালো, কিন্তু 16 সালের পর থেকে আমরা আজও একটা পরীক্ষা বসতে পারিনি। আমাদের বয়সটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থান হিসাবে আমাদেরকে কিছু না কিছু করে খেতে হচ্ছে। এটাই হচ্ছে হকিকত। এই সরকার এই সমাজটাকে পুরো মূর্খ বানিয়ে রাখবে। যারা আজও এই কথাটা বুঝতে পারছে না তারা বুঝবে, যখন বুঝবে তখন আর কিছু করার থাকবে না। আজকে খুব খারাপ লাগে, শিক্ষকদের উপরে লাঠি চালাচ্ছে পুলিশ। তাদের তো থাকার কথা স্কুলে, তারা কেন আজকে রাজপথে? তারা কেন আজকে ডিআই অফিস অভিযান করছে, এসএসসি অফিস অভিযান করছে? এটা ভাবার সময় এসেছে। সুস্থ, সুন্দর, শিক্ষিত প্রজন্ম যদি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের রাজ্য, আমাদের দেশ কোনোদিন আগে বাড়বে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে আর যাই হোক, এটা খুব সুন্দরভাবে উনি ধ্বংস করে দেবেন। আরও একটা কথা বলি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সিঙ্গুরে যে অনিচ্ছক কৃষকরা জমি ফেরত দেওয়ার জন্য উনি আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন থেকে ওনার উত্থান, সেই জমিগুলো কি আজও সেই অনিচ্ছুক কৃষকরা ফেরত পেয়েছেন? প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে জনগণের কাছে। সারদায় যারা টাকা রেখেছিলেন তারা কি টাকাটা ফেরত পেয়েছেন? ঠিক অনুরূপভাবে আজকের এই চাকরিহারাদেরকে উনি যে সান্ত্বনা তার দিচ্ছেন, একদম সেম এরকম ঘটনার সাথে মিলে যাবে। তারা কেন আজকে ভলেন্টারি সার্ভিস দেবেন? ঠিক অনুরূপভাবে আজকের এই চাকরিহারাদেরকে উনি যে সান্ত্বনা তার দিচ্ছেন, একদম সেম এরকম ঘটনার সাথে মিলে যাবে। তারা কেন আজকে ভলেন্টারি সার্ভিস দেবেন? এ দায় কার? এই দায় নিয়ে শিক্ষামন্ত্রী এবং পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে মমতা ব্যানার্জির একটা ফুল রেসপন্সিবিলিটি আছে, সেটা পালন করতে উনি ব্যর্থ। এই দায় নিয়ে ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। আপনার পরিচয় এবং কর্ম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনার সুন্দরবন এডুকেশন সার্ভিস।